হাসিনা মোদির ভার্চুয়াল বৈঠক আজ। পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বড় ইস্যুতে আলোচনায় প্রাধান্য। পঞ্চান্ন বছর পর চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চলবে যাত্রীবাহী ট্রেন। হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ একই পরিবারের 4 জন সহ 8 জন। চলছে উদ্ধার অভিযান। বিশ্ব করোনায় একদিনের রেকর্ড, প্রায় 13,500 জনের মৃত্যু, শনাক্ত 7,14,000-এর বেশি। এবং ফিফা দ্য বেস্ট পুরস্কার আজ। সেরা ফুটবলারের দৌড়ে মেসি ও রোনালদোর চেয়ে এগিয়ে লেভানডস্কি। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাদ্দিন ফরিদ এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শুনছিলেন শিরোনামে, চলে যাচ্ছে পুরো খবরে। আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ঢাকার পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হবে পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বড় ইস্যুগুলো। তবে দিল্লির আগ্রহ কোভিড পরবর্তী পরিস্থিতি একসাথে মোকাবিলা করা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, এর বাইরেও দ্বিপাক্ষিক 4টি সমঝোতার চুক্তি সই হতে পারে এই বৈঠকে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা বৈঠকে বসছেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। বৈঠক থেকে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় শেষ হওয়া বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে 55 বছর পর নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেলপথ চালু। দুই প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রথমে মালগাড়ির ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মুজিবনগরে এই যে কি বলেন না, মেহেরপুরের মুজিবনগরে অপূর্ব স্থাপনা দেখার মতো। আমরা যদি রোডটা খুলে দিই, আমরা এটা রোডের নাম দিতে চাই স্বাধীনতা সড়ক। রোড খুলে দিলে পরে আপনার ভারত থেকেও লোক আসবেন, তারা আসে মুজিবনগর দেখবেন। এই রোডটা আমরা স্বাধীনতা সড়ক 50 বছর পূর্তি উৎসবে চালু করতে চাই। ভারত সরকার রাজি হয়েছে। ভার্চুয়াল বৈঠকে কোভিড পরবর্তী সময় সহযোগিতা আরও জোরদার সহ সীমান্ত শান্তিপূর্ণ ও সুরক্ষিত করা, পানি সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া দুদেশের সীমান্তে হাতি সংরক্ষণ, বঙ্গবন্ধু জাদুঘর প্রতিষ্ঠায় নয়াদিল্লির সহযোগিতা সংক্রান্ত সহ 4টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। আমাদের যতগুলো বড় বড় ইস্যু, আমাদের পানির সমস্যা, আমাদের এই সীমান্তের যে নিশ্চয়তা, এসবই আমরা সেখানে তুলে ধরব। উই হ্যাভ বিন ডুইং ভেরি ওয়েল এইসব ব্যাপারে। আমাদের আর কিছু যদি সমস্যা থাকে, আমরা বিশ্বাস করি যে আলোচনার মধ্যে আমরা সব সমস্যারই সমাধান করতে পারব। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে করোনা পরিস্থিতি সামলানোর বিষয়টি বেশি প্রাধান্য পাবে। ভ্যাকসিনের বিষয়টা আমার মনে হয় গুরুত্ব পাবে এবং কিভাবে দুটো দেশ প্যান্ডেমিককে সামাল দিবে সেটা গুরুত্ব পাবে বেশি। আমার মনে হয় না এখানে আগে যেই সমস্যাগুলো আছে, এমনকি নাগরিক যে বিষয় এনআরসির এইসব ইত্যাদি, সেগুলো আমার মনে হয় না খুব একটা গুরুত্ব পাবে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনে যোগ দিতে আগামী 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছে নয়াদিল্লি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারত রেলপথ কর্তৃপক্ষের প্রস্তুতি শেষে দীর্ঘ 55 বছর পর আজ চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মালবাহী ট্রেনের মাধ্যমে এ রুটে রেল চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন।
বাংলাদেশের নীলফামারী জেলার সীমান্তবর্তী রেল স্টেশনটির নাম চিলাহাটি। এই স্টেশন থেকে সীমান্ত ৬.৭২ কিলোমিটার। অপরদিকে ভারতের হলদিবাড়ি রেল স্টেশন থেকে ৬.৫ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করেছে। বিজয়ের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে দুদেশের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় এই রেলপথের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন মালবাহী ট্রেন চিলাহাটি স্টেশন থেকে ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে। এই রেলপথের কারণে এলাকার বেকার ও কর্মহীনরা কাজ পাবে বলে আনন্দে উদ্বেলিত চিলাহাটি সহ নীলফামারীবাসী। আমাদের এলাকার অনেক ছেলের বেকারত্ব দূর হবে, এলাকার অনেক উন্নতি হবে, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে যাবে। চিলাহাটি দিয়ে রেল যোগাযোগ, হলদিবাড়ি ইন্ডিয়া স্থলবন্দর, যেটা তো আমাদের চিলাহাটিবাসীর সবচেয়ে বড় পাওয়া আমরা পেতে যাচ্ছি। শুধু চিলাহাটি হলদিবাড়ি নয়, এ রেলপথে ঢাকা শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি ও খুলনা শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল করবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে আমাদের এই রেল যোগাযোগ যেটা ব্যবস্থা, এটি উদ্বোধন হতে যাচ্ছে। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে আমরা যাতে যাত্রীবাহী ট্রেন আমরা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাতে অপারেট করতে পারি, আমরা এখানে চলাচলের জন্য ব্যবস্থা করতে পারি, সেটিরও পরিকল্পনা আমাদের হাতে আছে। রেলকে সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তুলতে রেলপথ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান রেল সচিব। প্রধানমন্ত্রী চাচ্ছেন যে আমরা রেলটাকে একটি সাশ্রয়ী, আরামদায়ক এবং নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে সাধারণ মানুষের জন্য গড়ে তুলি। চিলাহাটি রেল স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ব্রডগেজ এবং ২.৩৬ কিলোমিটার রেলপথের লুপলাইন নির্মাণে বাংলাদেশ সরকারের ব্যয় হয়েছে ৮০,১৬,৯৪,০০০ টাকা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ও ভারত রেলপথ কর্তৃপক্ষের প্রস্তুতি শেষে দীর্ঘ ৫৫ বছর পর আজ চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মালবাহী ট্রেনের মাধ্যমে এ রুটে রেল চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য আরও জানাতে বা নীলফামারীর চিলাহাটি রেল স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, আপনি আমাদের সকাল থেকে এই বিষয়ে তথ্য জানাচ্ছিলেন এবং সর্বশেষ জানালেন যে 11:30টার দিকে উদ্বোধন হওয়ার কথা। তো এখনকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সেখানে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং সর্বশেষ পরিস্থিতি কি সেখানকার? আপনার সর্বশেষ যে পরিস্থিতিটি, আর কিছুক্ষণ পরে এখানে শুরু হবে সেই মহেন্দ্র খণ্ডটি, যেটি নীলফামারীর চিলাহাটি স্থল বন্দর থেকে যে ভারতের যে হলদিবাড়ি স্টেশন পর্যন্ত যে একটি মালবাহী ট্রেন যাবে, সেই মালবাহী ট্রেনটি শুধু 30টি ওয়াগন, যে ওয়াগনটি খালি ওয়াগন, এবং সেখানে দুটি ব্রেক ভ্যানও থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওই ট্রেনটি যাওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছে, এবং এখানে মানুষের যে হাজারো মানুষের ঢল নেমেছে, এবং এই 11:30 পর্যন্ত সেখানে মানুষের যে হিমশিম খাচ্ছে, এখানে প্রশাসন তাদের সেই প্রশাসনিক যে প্রশাসন রয়েছে তারা একটু হিমশিম খাচ্ছে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য। এবং আমি একটি বিষয় আপনাকে বলে রাখি যে 55 বছর পরে যে পুনরায় এই যে রেলপথটি চালু হচ্ছে, সেই রেলপথটি চালু হলে এখানকার মানুষের যে অর্থনৈতিক থেকে শুরু করে বিশেষ করে কর্মহীন যারা ছিল তারা কর্মসংস্থান পাবে, এবং বিশেষ করে ব্যবসায়ীরা তাদের ব্যবসার একটা নতুন দুয়ার খুলবে। এই আশা নিয়ে তারা দীর্ঘদিন ধরে যে এই আশাটা ছিল, সেই আশাটা পূরণ হতে যাচ্ছে এই বর্তমান সরকারের আমলে। এই দুই দেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন তারা আজকে এই 11:30টার সময় এই মহেন্দ্র খণ্ডটি শুরু হবে। আর এই জন্য যে পাশে একটি স্টেশনের পাশে একটি বড় প্যান্ডেল করা হয়েছে, সভা মঞ্চ করা হয়েছে, এবং অসংখ্য যে প্রজেক্টর দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে, যাতে মানুষরা সহজেই দেখতে পায় এই অনুষ্ঠানটি। যে এই যে আপনার যেটা ট্রেনের যেটা দেখছেন যে ইঞ্জিনটি, এবং সেখানে যে 32টি যে যাবে, সেই সঙ্গে সঙ্গে আপনার আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার যে জমির যে বর্তমান যে বাজার মূল্য, এই যে লাইনটি বসানোর পর থেকেই শুরু হয়ে গেছে, 6 হইতে 7 গুণ জমির মূল্য বেড়ে গেছে প্রতি শতকে। আর মানুষের যে উদ্দীপনা, যে ট্রেনটির উদ্বোধন করা হবে সেটি চিত্রটি একটু যদি দেখাতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে।
আমি এই ট্রেনটি দেখার জন্য তাহলে আমাকে একটু উঠে আসতে হবে, একটু ক্যামেরাটা নিয়ে আমরা একটু যেতে চাই যে ট্রেনটি দেখানোর জন্য। হ্যাঁ, অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনটি যেখানে যাবে সেই ট্রেনটি আপনাকে দেখানো হচ্ছে। সেই ট্রেনের একটি মালবাহী যে খালি ওয়াগন, যে 32টি ওয়াগন রয়েছে, সেই 32টি ওয়াগন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই 32টি ওয়াগন আপনারা জানেন যে দর্শনা দিয়ে, ভারত থেকে দর্শনা দিয়ে এই ওয়াগনগুলি এসেছিল পাথর নিয়ে সিরাজগঞ্জে আনলোড করার পরে এই খালি ওয়াগন 32টি সেটা চলে যাবে আজকে এই 11:30 উদ্বোধনের পরে হলদিবাড়ি স্টেশন। আপনি জানেন যে এই চিলাহাটি প্রান্তিক একটি রেল স্টেশন। এই প্রান্তিক রেল স্টেশন থেকে আপনার যে ভারতের হলদিবাড়ি, এটি মাত্র 10 কিলোমিটার দূরত্ব। এই 10 কিলোমিটারেই হলো হলদিবাড়ি এবং সীমান্তটি 7 কিলোমিটার মধ্যে। আর এই যে এখানে আপনারা একটি ইতিমধ্যে অতিথিরা আসা শুরু করেছেন। আমরা জানি যে ইতিমধ্যে পথে রয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, তিনিও এই সভাস্থলে আসছেন। চিলাহাটি হলদিবাড়ি রেলপথ উদ্বোধনের সর্বশেষ তথ্য নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী জসিমউদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। যে কোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবিলার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার বিজয় দিবসের আলোচনা সভায় তিনি আরও জানিয়েছেন, দেশে 99% মানুষ বিদ্যুৎ পেয়েছে, গৃহহীনও থাকবে না কেউ। এ সময় স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের চেতনায়, কোনো সাম্প্রদায়িকতা বরদাস্ত করা হবে না। যতগুলি সংগঠন আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা যথাযথভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ নিয়ে চলবে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশে গৃহহীন ও বিদ্যুৎহীন কেউ থাকবে না। 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন শুরু করি। 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুরু। এই সময়ের মধ্যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, গৃহহারা, ভূমিহারা মানুষ, তারা একটা ঠিকানা পাবে, তাদের আমরা ঘর করে দেব। সেই সাথে প্রতিটি ঘরে আমরা আলো জ্বালব। করোনা মহামারীতে সরকার জনগণের পাশে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়মতো ভ্যাকসিন আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে, করোনায় 10 মাস স্থগিতের পর 27 জানুয়ারি হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তফসিল ঘোষণার পর ফের মাঠে প্রার্থীরা। সিসিটিভি ফুটেজ দেখে ঢাকা সহ 5টি জেলা থেকে ছিনতাই চক্রের 18 সদস্য গ্রেপ্তার। 2013 সাল থেকে সক্রিয় ছিল এই চক্রটি। নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একই পরিবারের 4 জন সহ অন্তত 8 জন। নিখোঁজদের মধ্যে একজন নারী, বাকিরা শিশু। ট্রলার ডুবিতে মৃত নববধূর বাড়িতে শোকের মাতম। স্থানীয়রা বলছেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলায় ঘটেছে দুর্ঘটনা। খোলা হয়নি বিয়ের গেট, তাঁবুও টানানো। বাড়ির একমাত্র মেয়ে তাসলিমা বেগমের বিয়ে হয়েছে সোমবার। উৎসবের চিহ্ন থাকলেও যাকে ঘিরে এত আয়োজন তিনি আর নেই। তাই উৎসব পরিণত হয়েছে শোকে। তাসলিমার শ্বশুরবাড়ি ভোলার মনপুরার ঢালচরে। বর ফুফাতো ভাই শরীফুদ্দিন। নববধূকে হারিয়ে বাকরুদ্ধ তিনি। ছোটবেলা থেকেই শরীফ থাকতেন হাতিয়া উপজেলার পূর্ব আজিমপুরের মামার বাড়িতে। বৌনিতে শরীফের বাড়ির লোকজন এসেছিলেন মাছ ধরার ট্রলার নিয়ে। স্বজনরা বলছেন, ট্রলারে যাত্রী ছিল নারী ও শিশুসহ অন্তত 80 জন।
ধারণ ক্ষমতার বেশি যাত্রী ওঠায় মেঘনার মাঝখানে ডুবে যায় ট্রলারটি। আনুমানিক মনে হয় যে আমার একটা ধারণা বাচ্চা টাচ্চা নিয়ে মনে হয় প্রায় 70-80 জনের কম হতো না। তো আমাদের এখনো অনেক লোক নিখোঁজ আছে। এখন আমরা চাইতেছি কি কোনো দিক থেকে কোনো খবর আসে কিনা, কোথাও কোনো লাশ পাওয়া যায় কিনা। প্রায় 2 কিলো আগে গেছে। আগে যাওয়ার পরে যে ওই জাহাজের খাইগুলো আছে না, ওগুলোর মধ্যে হলে একটু ফলটন দিস, হালকা ফলটন দিস। ফলটন লাগে মহিলারা একসাথে হয়ে গেছে, মানে যে গারাত নিচে ওই গারাত একসাথে হয়েছে, ওই গারাতে ফরা নাই। বরযাত্রী সহ ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে তাসলিমার দাদিও। এছাড়া মারা গেছেন তাসলিমার আরও 5 আত্মীয়। কনে বাগনি আমার পরিবার এখন নিখোঁজ হচ্ছে মোট 4 জন। একজন হচ্ছে আমার মাতা, মা, আর ভাগ্নি একজন, আর বাতিজা ভাইজি, মোট 3 জন। মা সকার মোট 4 জন নিখোঁজ। এখনো ওনাদের কোনো সন্ধান আমরা পাইনি। এদিকে নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশের পাশাপাশি উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড। এখন পর্যন্ত আমাদের কাছে সর্বমোট 8 জনের নামের তালিকা আছে যারা এখন পর্যন্ত নিখোঁজ। তাদের খোঁজ বা উদ্ধারের জন্যই আমরা এখন পর্যন্ত আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ যে অপারেশনটা আছে সেটা চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা পেয়ে যাব এবং না পাওয়া পর্যন্ত আমাদের এই উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ট্রলার ডুবির 2 দিন পরও মা আর পরিবারের 3 শিশুকে খুঁজে পাননি মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক। ট্রলার নিয়ে নিজে চষে বেরিয়েছেন মেঘনা। শেষবারের মতো দেখতে চান তাদের মুখ। শিশু 2 সন্তানকে হারিয়ে নদীর পাড়ে নির্বাক বসে আব্দুল কাদের। এদিকে এ ঘটনায় এখনও নিখোঁজ অন্তত 8 জন। মা জাকিয়া বেগমের ইচ্ছে ছিল ভাইয়ের মেয়ে তাসলিমার শ্বশুরবাড়ি দেখার। তাতে বাধা দিয়েছিলেন ছেলে ওমর ফারুক। তবে মায়ের আবদারের কাছে শেষ পর্যন্ত হার মানেন তিনি। পরে সেখানে যেতে 3 নাতি নাতনিকেও সঙ্গে নিয়েছেন জাকিয়া। কথা ছিল ফিরবেন শিগগিরই। তবে সবাই হারিয়ে গেছে প্রমত্তা মেঘনায়। মা ও সন্তান হারিয়ে দিশেহারা ওমর ফারুক বারবার ছুটে আসছেন মেঘনার তীরে। প্রার্থনা একটাই, জীবিত না হোক, নিথর দেহগুলো একবার ছুঁয়ে দেখবেন। আমি বলি আমরা ওখানে যাওয়ার দরকার নাই, আমি জীবনে কখনো যাই নাই, আমার শেষ দেখা একটু দেখে আসি। অপেক্ষা করছি, মা লাশটা খুঁজে পাইতেছি না। যতক্ষণ পর্যন্ত মা লাশ পাবো না ততক্ষণ পর্যন্ত আমি সাগরে আছি। অগ্রহায়ণে সূর্য দিগন্তে ঢলে পড়লেও ফিরতে সাহস পাচ্ছেন না ফারুকের ভাই কাদের। মঙ্গলবারের ট্রলার ডুবিতে মায়ের সঙ্গে তিনি হারিয়েছেন 2 শিশু সন্তান হাসান ও নুরুন নাহারকে। এখানে আমার আম্মা আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার 2টা ভাগ্নি আছে। ওনাদেরকে না পাওয়া পর্যন্ত আমরা বাসায় যাবো কি করে? আর বাসায় আমাদের কি আছে? আমাদের তো যা আছে তার দূরে নদীতে আছে। বছর 8 আগে তাদের বসত বাড়িঘর কেড়ে নেয় মেঘনা। এবার এর খরস্রোতে স্বজন হারিয়ে নির্বাক 2 ভাই কাদের ও ফারুক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে স্থগিত হওয়ার 10 মাস পর আগামী 27 জানুয়ারি হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। গত সোমবার নতুন তফসিল ঘোষণার পর আবারও মাঠে নামছেন প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীরা সুষ্ঠু ভোটের প্রত্যাশা করলেও ভোটকেন্দ্র দখল সহ নানা শঙ্কা বিএনপির প্রার্থীদের। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাখতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল চলতি বছরের 29 মার্চ। প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারেও নামেন প্রার্থীরা, কিন্তু করোনা সংক্রমণ বাড়তে থাকায় 21 মার্চ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এর 9 মাস পর গত সোমবার আবারও ভোটের তারিখ নির্ধারণ করা হয়। ভোট গ্রহণ হবে 27 জানুয়ারি। নির্বাচনে করোনাকে বড় বাধা মনে করছেন না বিএনপির মেয়র প্রার্থী। তবে ভোটকেন্দ্রে বহিরাগত প্রবেশ, কেন্দ্র দখল সহ নানা আশঙ্কা জানান তিনি। জনগণ তাদের ভোট সেন্টারে যেতে নিরাপত্তা বোধ করছে কিনা, সরকার এবং নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা দিতে পারছে কিনা। কারণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বহিরাগতরা সেখানে আসবে, সেখানে তারা সহজে বহিরাগতরা আমরা দেখেছি তারা ভোট সেন্টার দখল করে ফেলে। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনরায় পাওয়ার প্রত্যাশা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর। নির্বাচিত হলে চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি। এরা সমালোচনা করবে, সমালোচনা করতে থাকবে। নির্বাচন সুষ্ঠু হলো বলবে যে এটা সুষ্ঠু হয়নি, কারণ এরা এখন ক্ষয়িষ্ণু একটা পার্টি।
ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা হালনাগাদ করা সহ সব প্রস্তুতি এরই মধ্যে শেষ পর্যায়ে বলছে নির্বাচন কমিশন। অতীতের মতো এবারও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ তাদের। সকল প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করেছি এবং আমাদের হালনাগাদ কার্যক্রমও প্রায় সমাপ্তির পথে রয়েছে। আমরা নির্বাচন কমিশন থেকে পরবর্তী নির্দেশনা পেলে আমরা এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের দিনক্ষণ নির্ধারণ করে আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করব। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন 7 জন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের 55 পদে প্রার্থী ছিলেন 269 জন। তবে প্রার্থীর মৃত্যুর কারণে 30, 37 ও 40 নম্বর সাধারণ ওয়ার্ড এবং 6 নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজ বেলা 11:30টায় ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই হচ্ছে। কৃষিমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং ভারতীয় হাই কমিশনার উপস্থিত রয়েছে। যাচ্ছে সেখানে। দর্শক, আপনারা দেখছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক সই হচ্ছে। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার 7টি সমঝোতা চুক্তি স্মারকের চিত্র। যাচ্ছি পরের খবরে। প্রথমে বড় অঙ্কের টাকা নিয়ে চলাচল করা ব্যক্তিকে টার্গেট, তারপর যাত্রী হিসেবে রিকশায় তুলে ফাঁকা জায়গায় নিয়ে ছিনতাই। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঢাকাসহ 5টি জেলায় অভিযান চালিয়ে এ চক্রের 18 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2 আইনজীবী সহ 3 জনকে ছিনতাইয়ের অভিযোগে তাদের নামে পুরান ঢাকার বংশাল থানায় হয়েছে মামলা। চক্রটির সদস্যরা মাদারীপুর, বরিশাল, চাঁদপুর সহ 10 জেলার বাসিন্দা। 2013 সাল থেকে নিয়মিত এ কাজ করছিল তারা। সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে পেছন থেকে এসে একটি রিকশার গতিরোধ করছে আরেকটি রিকশা। প্রথম রিকশার যাত্রীর সঙ্গে কথা বলছেন সেই রিকশার আরোহী। খানিক পর আরেক রিকশায় করে এসে প্রথমটির যাত্রীকে ঘিরে ধরে সবাই। কিছুক্ষণের মধ্যেই টাকা ছিনিয়ে পালিয়ে যায় সবাই। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত একই কায়দায় 2 আইনজীবী সহ 3 যাত্রীর 6 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা হয় বংশাল থানায়। ডান পাশে দাঁড়ানো ওই যে রিকশা আরোহী, সে আমাকে একটু খুব বকাবকি করা শুরু করলো এবং আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বাম পাশের যে ওই ছিনতাইকারী আমার প্যান্টের বাম পকেট থেকে 1 লাখ টাকা বের করে নিয়ে গেল। পরে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে শুরু হয় তদন্ত। খোঁজ মেলে পুরান ঢাকা কেন্দ্রিক 20 সদস্যের সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্রের। অভিযান চালানো হয় ঢাকাসহ 5 জেলায়। একে একে গ্রেপ্তার করা হয় চক্রের 18 সদস্যকে। তারা রামপুরা ও মধুবাগ বস্তিতে থাকলেও ছিনতাই করত পুরান ঢাকায়। টার্গেট করত বড় অঙ্কের টাকা নিয়ে চলাচল করা ব্যক্তিদের। একজন যাত্রী হিসেবে রিকশায় তোলে আর অন্য 2 রিকশায় পিছু নেয় 4 থেকে 6 জন। পরে ফাঁকা জায়গায় আটকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে। যে সকল যাত্রী পকেটের মধ্যে টাকার বান্ডেল নিয়ে ওঠেন সেটা তারা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে। যারা পকেটে একটু উঁচা থাকে তো সেইটা দেখেই কিন্তু তারা টার্গেটটা আইডেন্টিফাই করে নেয় এবং ওইভাবেই মাঝপথে আটকিয়ে দুপাশ থেকে রিকশায় এসে ছিনতাইকারীরা এসে টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ জানিয়েছে এই চক্রের প্রধানের নাম হাসান। 2013 সালে ঢাকায় রিকশা চালানো শুরু করে সে। পরিচিত হয় রিকশা চালক আমির, বিল্লাল ও বোরহানের সঙ্গে। তাদের নিয়েই পরে শুরু করে রিকশায় তুলে ছিনতাই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসের আনন্দ ছড়িয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। বর্ণিল আলোকসজ্জায় সেজেছিল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। করোনা পরিস্থিতির মধ্যেও একটু বিনোদনের আশায় পরিবার পরিজন নিয়ে বের হয় অনেকেই। তবে করোনা পরিস্থিতিতে অনেকেই মাস্ক পরলেও উপেক্ষিত ছিল সামাজিক দূরত্ব। বিজয় দিবসের আনন্দ উদযাপন মুক্ত বাতাসে। করোনার কারণে দীর্ঘ সময় ঘরে থাকার পর এই দিনে খোলা জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে অনেকেই উচ্ছ্বসিত। তবে আনন্দের সঙ্গে আছে করোনার দ্বিতীয় ধাক্কার আতঙ্ক। তাই অনেকেই মাস্ক পরে বেরিয়েছেন। তবে দেখা যায়নি সামাজিক দূরত্ব মানার প্রবণতা। আসলে হয়তো বেরোনো হয় না, আজকে হঠাৎ করে বেরোয় খুব ভালো লাগতেছে। বের হয়ে দেখলাম অনেক মানুষ আমারই মতন থিঙ্কিং নিয়েই সবাই বের হয়েছে যে দেখে আসি কেমন। এখানে তো জনগণ এড়িয়ে চলা সম্ভব না, যেহেতু অনেক লোক এখানে। আর মাস্ক মানুষের গোড়দোড়া দেওয়ার জন্য আমি চলে এসেছি এখানে, বিজয়ের ফেরিওয়ালা। মাস্ক পরাইতে পারতেছে না, ফ্রি তাও নিচ্ছে না। বিকেলে হাতিরঝিলে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন আর বন্ধুদের আড্ডায় মুখরিত হাতিরঝিলের পার্কগুলো। নারী পুরুষেরা সেজেছেন পতাকার লাল সবুজ রঙের পোশাকে। সন্ধ্যা হতেই ভিড় বাড়ে মানিক মিয়া অ্যাভিনিউতে। লাল সবুজে রঙিন হয়ে ওঠে পুরো সংসদ ভবন। আলোকসজ্জা দেখা আর বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেয় বেড়ানোর উদ্দেশ্য, জানালেন অনেকেই। করোনা প্যান্ডামিকের মধ্যেও মনের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা থেকে বের হয়েছি আমরা। খুব ভালো লাগছে চারিদিকে দেখে। বেশিরভাগ মানুষই সেটা মানছে, মাস্ক ইউজ করছে। হয়তো দু একজনের একটু ব্যত্যয় ঘটছে। তো আসলে এই যে আনন্দের দিনটা, সে মানুষ এই আনন্দের কাছে সবকিছু ম্লান হয়ে যাচ্ছে আর কি। খুবই ভালো লাগছে। করোনার মধ্যে ঘরে বন্দি থেকে আজকে একটু বের হয়েছি, তো ঢাকা শহরটা এই সুন্দর লাইটিং করছে আজকে, অনেক ভালো লাগতেছে। এবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে খোলা জায়গায় বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন ছিল নিষিদ্ধ। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে স্বতঃস্ফূর্ত আবেগ আর ভালোবাসায় মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানায় জাতি। বুধবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। পরে সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতার আদর্শ বিরোধী উগ্রবাদী গোষ্ঠীকে কঠোরভাবে প্রতিহতের শপথে বলীয়ান হন হাজারো মানুষ। বিজয়ের ৪৯ বছর পেরিয়েছে দেশ। প্রচণ্ড অহংকারের দিন বাঙালির বিজয় দিবস। এই দিনে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠার কথা থাকলেও করোনা মহামারীর কারণে এবারের বিজয় দিবসের প্রেক্ষাপট ভিন্ন। স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজেরা সাভার স্মৃতিসৌধে যাননি। তাদের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সামরিক সচিবরা। প্রথা অনুযায়ী ভোর ৬টা ৩৪ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় উদযাপন। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, পরে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সচিবরা। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ৩ বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। আসতে থাকে নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষের ঢল। ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিসৌধের বেদি। পরে শ্রদ্ধা নিবেদন করতে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আসে আওয়ামী লীগ। গণমাধ্যমের সঙ্গে কথা বলে তুলে ধরেন দলের এবারের বিজয় দিবসের ভাবনা। সাম্প্রদায়িকতার যে বীজ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সাম্প্রদায়িক সেই বীজ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব। এর কিছু সময় পরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আসে বিএনপি। শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের মহাসচিব। জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা, গণতন্ত্রের চেতনা সম্পূর্ণভাবে বিলুণ্ঠিত হয়েছে। ৪৯তম বিজয় দিবসে নাগরিক সমাজের কথা উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথায়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যেভাবে বিদ্বেষ তৈরি করার প্রয়াস নিয়েছিল, সেগুলো একেবারেই অসৎ উদ্দেশ্যে সেগুলো সম্পাদিত।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে করোনাকে উপেক্ষা করে আবাল বৃদ্ধ বনিতার উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শতমত ও শতপথের যে গণমানুষের স্রোত আজ জাতীয় স্মৃতিসৌধে এসে মিশেছে, তার কণ্ঠে মোটা দাগে একটি কথাই অনুরণিত হয়েছে, আর তা হলো রক্ত দিয়ে কেনা স্বাধীনতার এদেশে ধর্ম ব্যবসা ও উগ্রবাদের ঠাঁই নেই। কাজেই অশুভ গোষ্ঠী যদি মাথাচাড়া দিতে চায়, প্রতিহত করতে হবে সর্বতোভাবে, বিজয়কে সমুন্নত রাখতে হবে স্বমহিমায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের রাষ্ট্র ক্ষমা করবে না। রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজয় দিবসের এক ভার্চুয়াল আলোচনায় এই হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী। ভাস্কর্যের বিরোধিতাকারীদের অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। যারা 1971 সালে পরাজিত হয়েছিল তারাই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখন তারাই বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ভুলণ্ঠিত করতে চায়। এ বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা কি খেলার চেষ্টা করছে, আমরা বলে দিতে চাই পরিষ্কারভাবে, বন্ধ করেন। যদি বন্ধ না করেন, এইসব অপপ্রচার, এইসব ধ্বংস কাজ, তাহলে পরে কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তখন আপনাদেরকে কেউ ক্ষমা করবে না। একই বেল্টে থাকছে অস্ত্র, হ্যান্ডকাফ, ওয়্যারলেস, টর্চ ও পানির বোতল। একে বলা হচ্ছে ট্যাকটিক্যাল বেল্ট। এখন থেকে ঢাকা ও চট্টগ্রামে পুলিশের গায়ে এই বেল্ট দেখা যাবে। প্রথম দফায় এই বেল্ট পেয়েছেন 262 জন পুলিশ সদস্য। পর্যায়ক্রমে দেয়া হবে 5000 জনকে। রাজধানীর গুলশান 2 চেকপোস্টে দায়িত্বরত নায়েক মাহবুব রহমান, কাঁধে ভারী বন্দুক, হাতে ওয়াকিটকি। পুরনো এ ব্যবস্থা থেকে বুধবার যুক্ত হয়েছেন ট্যাকটিক্যাল বেল্টে। জানালেন আগের থেকে গতি বাড়বে কাজে। এই অস্ত্রটা অনেক ওজন, সাথে ওয়াকিটকি বা হ্যান্ডকাপ নিয়ে ডিউটি করতে গেলে অনেক কষ্ট হয় এবং এটা বহন করা বা কোনো কিছু করতে গেলে কষ্টকর হয়ে যায় বা কাউকে ধরতে গেলেও কষ্ট হয়। তো এখন যে অস্ত্রটা দিচ্ছে আইজিপি স্যারের উদ্যোগটা ভালো, সহজ হবে আমাদের ক্ষেত্রে এবং কর্মস্পৃহা বৃদ্ধি হবে, ওই জনগণ ভালো সেবা পাবে। উন্নত দেশের পুলিশ সদস্যদের মতো কোমরে বেল্টের সঙ্গে যুক্ত হোলস্টার থাকবে উরুতে বাঁধা, তাতে থাকবে ছোট আগ্নেয়াস্ত্র। বিজয় দিবসে ডিএমপির গুলশান ও রমনা বিভাগের 262 জন সদস্যরা এ বেল্ট পরে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে যুক্ত হয়েছে নতুন টহল গাড়িও। নতুন গাড়ি করেই গুলশানের বিভিন্ন সড়কে টহল শুরু করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন অস্ত্র, ওয়াকিটকি, হ্যান্ডকাপ সহ বিভিন্ন জিনিস এক বেল্টে যুক্ত হয় কাজের গতি ও সক্ষমতা বাড়বে। খুবই গুরুত্বপূর্ণ যে তার যে আনুষঙ্গিক যে ইকুইপমেন্ট বা যে ডিভাইসগুলো, যেমন তার এক্সপ্যান্ডেবল, তারপর তার ওয়্যারলেস, তার হ্যান্ডকাপ এবং সবচেয়ে বড় তার ক্ষুদ্রাস্ত্র, এই সবই কিন্তু তার বেল্টের সাথে সংযুক্ত থাকবে। এর ফলে যেটা হবে, তার দুটো হাতই একেবারে খালি থাকবে এবং আমি যেটা বলছি যে দুটো হাত দিয়ে কিন্তু সে প্রসারিত করতে পারবে নাগরিকদের যে কোনো প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য। এর মাধ্যমে আধুনিক বাহিনী গড়ে তুলতে আরও এক ধাপ এগিয়ে গেল পুলিশ, এমনটাই মনে করছেন কর্মকর্তারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদারীপুরে সরকারি অর্থায়নে হতদরিদ্রদের জন্য নির্মিত 5 শতাধিক বসতঘর ভেঙে চুরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সংস্কারের জন্য বারবার আবেদন করেও কোনো পক্ষ থেকে সাড়া পাচ্ছেন না দরিদ্ররা। তবে ঘর মেরামতের জন্য মন্ত্রণালয় বরাদ্দ চাওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গুচ্ছ গ্রামে 1500 মানুষের বসবাস। এখানকার 312টি ঘরেরই করুণ অবস্থা। কোনোটার দরজা জানালা ভেঙে গেছে, আবার কোনোটার ঘরের চালা ছিদ্র হয়ে বৃষ্টিতে ভিজে যায় গৃহস্থলীর জিনিসপত্র। এসব বসতঘরে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। দিনের আয়েই যাদের সংসার চলে, চাইলেও তারা নিজ উদ্যোগে মেরামত করতে পারছে না ঘরগুলো। দেখেন আমাকে বেড়া গোড়া নাই, জ্বালানা নাই, ওই যে উপরে দিয়ে আমরা পলিথিন টানাই থাকি। আমরা ওই যে বৃষ্টি নামলে মনে করেন পাইলে হারি ভরগা যায়, পানি আমরা হালাই স্যার। রাত্রেবেলা সমস্যা হয়, কেউ চাঙ্গা মারে, কেউ হিপ মারে, ভাঙ্গা চুরে ঘর দুয়ার, আমাকে ভয়তে ঘুমাইতে পারি না। বাথরুম আমরা চাইতে না, বাথরুম কাঁচা বাথরুম দিয়ে আমাকে থাকতে হয়। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, শিগগিরই ঘরগুলো মেরামতের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।
2001 সালে যে ঘরগুলো নির্মাণ করা হয়েছে ঘরগুলোর অধিকাংশ ঘরই এখন মেরামতের উপযোগী এবং মেরামত করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা বিগত 4 মাস আগে আমরা ইতিমধ্যে একটি মেরামতের জন্য প্রস্তাব ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রানপুর 2 প্রকল্পে প্রেরণ করেছি। তবে উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। টিনগুলো খারাপ হওয়ার কারণে ফুটো হয়ে যাওয়ার কারণে বর্ষাকালে পানি পড়ে, আবার বেড়া খারাপ হওয়ার কারণে শীতকালে দেখা যায় যে তাদের কষ্ট হয়। 2-3 বারে আমি এস্টিমেট করে সেগুলো পাঠিয়েছি আশ্রয়ণ প্রকল্প বরাবর। তো তারা আশ্বাস দিয়েছিল দিবে, কিন্তু পরবর্তীতে শোনা গেল যে সেখানে নতুন করে এই সংস্কার কাজের জন্য বরাদ্দ নাই। মাদারীপুর সদর উপজেলায় 4টি গুচ্ছগ্রাম ও 6টি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করে 2500-এর বেশি হতদরিদ্র মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনায় দেশে আরও 27 জনের মৃত্যু হয়েছে, নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1632 জন। গত কয়েকদিনের তুলনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এতে স্বস্তির কিছু নেই, বরং সাধারণের অসচেতনতায় শীতের সংক্রমণ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে 140টি ল্যাবে নমুনা পরীক্ষা হয় 17,025 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1632 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.59। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4,95,841 জন। করোনায় মারা যাওয়া 27 জনের মধ্যে পুরুষ 23 ও নারী 4 জন। মোট প্রাণহানি 7,156 জনের। চিকিৎসকরা বলছেন, এই শীতে করোনা বিস্তারের পাশাপাশি অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া সময়মতো চিকিৎসকদের কাছে যেতে গড়িমসিও করছেন অধিকাংশ মানুষ। করোনায় আক্রান্ত হওয়ার পরে মানুষ গিয়ে হাসপাতালে শরণাপন্ন হচ্ছে না। হাসপাতালে শরণাপন্ন না হওয়ার কারণে নীরবে অক্সিজেন কমে যাচ্ছে। যখন তারা হাসপাতালে শরণাপন্ন হচ্ছে ততক্ষণে ডাক্তাররা খুবই বিপদের মধ্যে থাকছে, কারণ তাদের অক্সিজেনের পরিমাণ এত কম থাকছে যেখান থেকে রোগীকে আর বাঁচিয়ে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এই শীতে এইবারে অদ্ভুত একটি ব্যাপার হলো করোনার সাথে ডেঙ্গু ভাইরাস দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে সুস্থ হয়েছেন 2622 জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ 4,29,351 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 86.59%। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিন কম থাকার পর আবার বেড়েছে বিশ্বে দৈনিক করোনায় মৃত এবং আক্রান্তের হার। গত 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ 13,000-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন 6,81,000 রোগী। এই নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 16,54,000 ছাড়িয়েছে। মোট শনাক্ত 7,44,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনার সংক্রমণ। একদিনে আরও 3,200-র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন আক্রান্ত 2,13,000-এর বেশি। ব্রাজিলে বেড়েই চলেছে দ্বিতীয় দফার বিস্তার। বুধবার দেশটিতে করোনায় 986 জনের মৃত্যু এবং 68,000-এর দেহে নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে করোনার বিস্তার ঠেকাতে আগামী 10 জানুয়ারি পর্যন্ত লকডাউন জারি হয়েছে জার্মানিতে। সেখানে স্কুল সহ জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে হাসপাতালে রোগী বাড়ায় অ্যাম্বুলেন্সে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। এছাড়াও রাশিয়ায় 26,000, যুক্তরাজ্যে 25,000, ইতালিতে 17,000, ফ্রান্সে 17,500, স্পেনে 11,000 এবং পোল্যান্ডে 12,000 রোগী পাওয়া গেছে। এদিকে জানুয়ারিতে করোনার উৎসের খোঁজে চীনের উহানে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 10 সদস্যের তদন্ত দল। কয়েক মাস ধরেই চীনের ওই শহরে প্রবেশের অনুমতি চেয়ে আসছিল সংস্থাটি। তদন্ত দলের বায়োলজিস্ট ফ্যাবিয়েন লিন্ডার্টস বার্তা সংস্থা এপিকে জানান, ভবিষ্যতে প্রাদুর্ভাব ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিনি জানান, কোন দেশ থেকে করোনার বিস্তার ঘটেছে তা খুঁজতে নয়, বরং কবে বিস্তার ঘটেছে তা জানাই মূল লক্ষ্য। প্রাদুর্ভাবের শুরুতে উহানের পাইকারি বাজার থেকে করোনার সূত্রপাত বলে জানানো হয়। তবে সম্প্রতি বেশ কিছু চীনা গণমাধ্যম দাবি করে চীনের বাইরে থেকে করোনার উৎপত্তি, যদিও এর কোনো ভিত্তি নেই বলে দাবি করে পর্যবেক্ষকরা। এদিকে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে তথ্য গোপনে চীনকে দায়ী করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপিয়ান ফুটবলে জয় পেয়েছে ফেভারিটরা। ইপিএলে টটেনহ্যামকে 2-1 গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে লিভারপুল। এদিকে লা লিগায় টেবিল টপার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার জয় 2-1 গোলে।
সেরিয়াতে হোঁচট খেয়েছে রোনালদোর ইউভেন্টাস, আটলান্টার সাথে ড্র করেছে 1-1 গোলে, আর লিগ 1-এ লোরিয়েন্টকে 2-0 গোলে হারিয়ে টেবিলের 2-এ পিএসজি। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই, আক্রমণ প্রতি আক্রমণে লড়াইটা হলো জমজমাট। 26 মিনিটে সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল, পাল্টা জবাব দিতে দেরি করেনি টটেনহ্যাম। সন হিউং মিনের কল্যাণে মিনিট 7 বাদে সমতায় ফেরে স্পার্স। ড্রয়ের পথে থাকা ম্যাচে ব্যবধান করে দিলেন রবার্তো ফিরমিনো। ব্রাজিলিয়ান তারকার শেষ মুহূর্তের গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে শীর্ষে উঠল লিভারপুল। মেসি, রোনালদো নাকি লেভানডস্কি, কে হচ্ছেন ফিফা দ্য বেস্ট জানা যাবে আজ রাতে। জুরিখে ভার্চুয়াল শোতে ঘোষণা করা হবে বিজয়ীর নাম, যেটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। গত মৌসুমের পারফরমেন্সের বিচারে পরিষ্কার ফেভারিট লেভানডস্কি, আর সেরা কোচের লড়াইয়ে অনেকটাই এগিয়ে বায়ার্নের হ্যান্সি ফ্লিক। মহাতারকারা একসাথে বিশ্বসেরার মঞ্চে বিজয়ের বেশে পুরস্কার হাতে এগিয়ে যান আগামীর পথে। ফিফা দ্য বেস্টের লড়াইয়ে সবশেষ মেসি হেসেছেন শেষ হাসি। ওই আয়োজন এখন অতীত। ওরকম জমকালো অ্যাওয়ার্ড নাইটের অপেক্ষা বেড়েছে করোনার কারণে। পরিবর্তিত প্রেক্ষাপটে জুরিখে জমবে না তারার মেলা। ফিফা হেডকোয়ার্টারে ভার্চুয়াল শো থেকেই ঘোষণা আসবে বিজয়ের নাম, যেখানে হোস্ট রুদ গুলিত ও স্পোর্টস অ্যাঙ্কর রেশমিন চৌধুরী। আবারও ফাইনাল লিস্টে জায়গা করে নিয়েছেন মেসি, রোনালদো, কিন্তু দুই মহাতারকাকে ছাপিয়ে এবারের ফেভারিট লেভানডস্কি। প্রথম দুইবার এই ট্রফি বাগিয়েছেন রোনালদো, মাঝে মদ্রিচ ভাঙেন শ্রেষ্ঠত্বের দেয়াল, আর চতুর্থবারে এসে মেসির হাতে ওঠে আরাধ্য ট্রফি। এবার বোধহয় ছেদ পড়তে যাচ্ছে আবারও, কারণ লেভানডস্কি করোনায় ব্যালন ডিওর বাতিল হওয়ার আক্ষেপ ইউএফার বর্ষসেরা হয়ে কিছুটা মিটেছে। এখন ফিফা দ্য বেস্ট জিতে অন্য উচ্চতায় পৌঁছানোর খুব কাছে লেভানডস্কি। শিষ্যের মতো গুরু হ্যান্সি ফ্লিকও সেরা কোচ হওয়ার দৌড়ে এগিয়ে। বছরখানেক দায়িত্ব নিয়ে বায়ার্নকে 5টা ট্রফি জিতিয়ে তাক লাগিয়েছেন তিনি। সে তুলনায় অনেক পিছিয়ে ইয়ুর্গেন ক্লপ, মার্সেলো বিয়েলসা। মোট 11 ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। সেরা ফুটবলার, কোচের পাশাপাশি আছে সেরা একাদশ, ফেয়ার প্লে, পুস্কাস আর ফিফা ফ্যান অ্যাওয়ার্ড। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম নাকি খুলনা, কে জিতবে বঙ্গবন্ধু টি20 কাপ? মিরপুরে ফাইনাল শুক্রবার। এর আগে আলোচনায় কে হচ্ছে ম্যান অব দ্য টুর্নামেন্ট। ফাইনালিস্ট খুলনায় নেই তেমন কোনো পারফর্মার, বিপরীতে চট্টগ্রামের দুজন এগিয়ে আসর সেরা হবার দৌড়ে। মুস্তাফিজ, লিটন দুজনেই দলের সাফল্যে বড় অবদান রেখেছেন। এখন ফাইনালের পারফরমেন্সে নির্ধারণ হতে পারে ভাগ্য। টি20তে অলরাউন্ডারদের কদর বেশি। ব্যাটে বলে পারফর্ম করেই কেউ হয়ে ওঠেন আসর সেরা। বঙ্গবন্ধু টি20 কাপে দেখা মেলেনি তেমন পারফর্মার, যে কারণে স্পেশালিস্ট কেউই বনে যাবেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। সেই লড়াইয়ে এগিয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের দুজন। মুস্তাফিজ, যিনি পুরনো চেহারায় ফিরছেন ধীরে ধীরে, নিজস্ব শক্তির বাইরে গিয়েও নতুন কিছুর চেষ্টায় কম বেশি সফল, যার সুফল পেয়েছে চট্টগ্রাম। আরেকজন লিটন দাস, যে সর্বোচ্চ রান সংগ্রাহক। 350, 40-এর ঘরে 2 ইনিংস, এক ম্যাচ বাদে প্রতিটায় চট্টগ্রামকে দিয়েছেন ভালো শুরু। এবার তুলনায় আসা যাক। মুস্তাফিজ সর্বোচ্চ 21 উইকেট জমিয়েছেন অ্যাকাউন্টে, ইকোনমি 6-এর কিছু বেশি, যা টি20-র জন্য যথেষ্ট কার্যকরী। বিপরীতে 9 ম্যাচে প্রায় 121 স্ট্রাইক রেটে 370 রান লিটনের, গড় 52 ছাড়িয়ে। ফাইনালের আগে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মুস্তাফিজ। কোনো টি20 টুর্নামেন্টে দেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার সুযোগ রয়েছে। এজন্য দরকার আরও 3 উইকেট। তাহলে বিপিএলে সাকিবের গড়া কীর্তি ছাপিয়ে যাবেন কাটার মাস্টার। মুস্তাফিজ ম্যাচ সেরা হয়েছেন 2বার, লিটন একবার জিতেছেন সেরার পুরস্কার। ফাইনালের পারফরমেন্স নির্ধারণ করে দিতে পারে কে হবেন ম্যান অব দ্য টুর্নামেন্ট, যিনি পাবেন 3 লাখ টাকা পুরস্কার। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলকাতার পর অ্যাডিলেইড, প্রতিপক্ষ বাংলাদেশের পর অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের মতো গোলাপি বলে দিবারাত্রি টেস্ট খেলতে নামবে ভারত। 4 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে আজ। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 10:30টায়। একদিন আগে একাদশ ঘোষণা করে চমক দিয়েছে টিম ইন্ডিয়া। দিবারাত্রি টেস্টে আগেই বাদ পড়েছেন রোহিত শর্মা। ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়াল ও পৃথ্বী শতে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে প্রস্তুতি ম্যাচে ভালো করেও সুযোগ পাননি শুভমান গিল।
উইকেটের পেছনে ঋষভ পান্থকে হটিয়ে জায়গা করে নিয়েছেন ঋদ্ধিমান সাহা। পেস অ্যাটাকে মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরার সঙ্গে আছেন অভিজ্ঞ উমেশ যাদব। অন্যদিকে ডেভিড ওয়ার্নারকে ছাড়া খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার পজিশনে স্টিভেন স্মিথকে খেলাতে পারে অজিরা। অভিষেকের অপেক্ষায় আছেন ক্যামেরুন গ্রিন। ঘরোয়া আয়োজনের পর এবার চ্যালেঞ্জ আন্তর্জাতিক ক্রিকেটের। করোনা বিরতির কারণে নিজেদের কন্ডিশনও বেশ অচেনা লাগছে, ফলে উইন্ডিজ সিরিজে দ্রুত মানিয়ে নেওয়া হবে গুরুত্বপূর্ণ বলছেন হাবিবুল বাশার। টানা 2 বছরে বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চান নির্বাচকরা। বাশার জানিয়েছেন টি-20 কাপে ভালো খেলা তরুণদের রাখা হচ্ছে বিবেচনায়। বঙ্গবন্ধু টি-20 কাপে যত আলো প্রায় সব তারুণ্যের সৌজন্যে। শান্ত ইমন নাইমদের ব্যাটে বিজ্ঞাপন আগামীর। প্রথম 23 ম্যাচে 270 ছক্কা সাক্ষ্য দিচ্ছে। ছোট ফরম্যাটে বড় শট এখন আর রকেট সায়েন্স নয়। লিটন সৌম্যের ব্যাটে আবারও কক্ষপথে ঢুকে পড়ার ইঙ্গিত। দারুণ প্রতাপে পেস বোলিং এক্সপ্রেস নিয়ে ছুটছেন মুস্তাফিজ, শহীদুল্লাহ। টিমওয়ার্ক, ইম্প্রোভাইজেশন আর প্রতিদ্বন্দ্বিতায় অপেক্ষা যখন চ্যাম্পিয়নের জন্য, তখনই খুলেছে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা। বিরতির পর পূরণ হয়েছে ঘরোয়া ক্রিকেটের শর্ত, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ আলাদা। পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সংগ্রাম করতে হচ্ছে অনেক সিনিয়রকে। মেজাজ হারিয়ে সমালোচিত হয়েছেন মুশফিক, সুমন খান। লড়াই আছে চোটের সাথেও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গুরুত্বপূর্ণ হবে দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া। প্রস্তুতি রাখতে হবে চমকের জন্য। ফিউচার প্লেয়ার যাদেরকে আমরা চিন্তা করছি, আমাদের পাইপলাইনটা বেশ স্ট্রং। অবশ্যই সামনে তো আমাদের অনেক খেলা থাকবে। ফিউচারে যারা ভালো, যাদেরকে নিয়ে যেটা বললাম যে আমাদের পরিকল্পনা আছে, দেখে ভালো লাগছে, তারা সবাই কম বেশি পারফর্ম করেছে ব্যাটিংয়ে, বোলিংয়ে। নতুনদের আত্মপ্রকাশ আর পুরনোদের ছন্দে ফেরা আখেরে কাজ সহজ করে দিয়েছে নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ছাপিয়ে তাদের চোখ পরপর 2 বিশ্বকাপে। সেই মিশনের জন্য রসদ বা নতুন মুখের যোগান আসতে পারে এই টি-20 কাপ থেকেই। টি-20 যেই জায়গাটা আমরা একটু হলেও অন্য দুটো ফরম্যাটে একটু পিছিয়ে আছি, সেখানে কিন্তু টি-20 স্পেশালাইজড আমাদের দরকার ইন ফিউচার। কারণ সামনে কিন্তু পরপর 2টো ওয়ার্ল্ড কাপ আছে। তো সেখানে নতুন কাউকে দেখা যায় কিনা, নতুন কে উঠে আসে কিনা, কিংবা কাউকে সুযোগ দেওয়া উঠে আসার জন্য। 2021 টি-20 বিশ্বকাপের আগে তরুণদের এমন পারফরমেন্স আশান্বিত করছে নির্বাচকদের। তবে উইন্ডিজ সিরিজে টি-20 না থাকায় রয়েছে আক্ষেপ। ওয়ানডেতে সাদা বলের ক্রিকেট খেলে ঘাটতি পুষিয়ে নেওয়ার পরামর্শ ম্যানেজমেন্টের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনা চলন বিলে চলছে মাছ ধরার উৎসব। বাউত উৎসব নামে পরিচিত মাছ ধরার এই আয়োজন চলে সপ্তাহে 2 দিন। ঐতিহ্যবাহী বাউত উৎসবে যোগ দিতে দূর দূরান্ত থেকে পাবনায় জড়ো হন শৌখিন মাছ শিকারীরা। ভোরের আলো ফুটতে না ফুটতেই পাবনা চলন বিলে নামে নানা বয়সী মানুষের ঢল। হাতে হাতে মাছ ধরার নানা উপকরণ। আগে থেকে এলাকা ঠিক করা থাকে, তাই ভোরের আলো ফুটতেই নির্দিষ্ট এলাকায় জড়ো হন শৌখিন মাছ শিকারীরা। স্থানীয় ভাষায় জেলেদের বলা হয় বাউত। এ থেকেই বাউত উৎসব। শীত মৌসুমে যখন বিলের পানি কমে যায়, সে সময় মাছ শিকারীরা জড়ো হন বিলে। মাছ মারতে আইছি, মাছ পাইছি। আগের কাটায় মনে হয় 10 কেজি পাইছিলাম। আমার বললো চলে মাছ মারি দেয়, ওরা আমার ডাকি লিয়েছে, কিন্তু ওরা মাছ পাইছে, আমি মাছ পাই। মাছ খাওয়া তো বড় বিষয় না, ধরেন মারাটাই খুব আনন্দ। এটা ভাই শখের জিনিস, মাছ পাবো কি পাবো না সেটা হচ্ছে আলাদা কথা। ঐতিহ্য ধরে রাখতে বিলে মাছের অভয়াশ্রম ও প্রজনন বাড়ানোর কথা বলছে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা। প্রায় 100 বছরের অধিক ধরে এই ঐতিহ্যটি চলে আসছে। এটি আমাদের 3টি উপজেলা মিলে আছে। অন্য 2 উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়দের সাথে আমি কথা বলে আমরা সমন্বিতভাবে চেষ্টা করব যেন এটি আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা পেতে পারে এবং এই উৎসবের কথা পুরো বাংলাদেশের মানুষ জানতে পারে। WBIP একটা প্রকল্প আছে, সেক্ষেত্রে যদি আমরা এটাকে অভয়াশ্রমের মতো করতে পারি, সেক্ষেত্রে কিন্তু মাছ উৎপাদন বাড়বে এবং লোকজনও সেখান থেকে এই যে বিভিন্নভাবে মাছ আহরণ করতে পারবে। শনি ও মঙ্গলবার বিভিন্ন বিলে চলে বাউত উৎসব। পৌষের মাঝামাঝি পর্যন্ত চলবে এই উৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।